চলুন আজ পৃথিবীর অন্যতম জনপ্রিয় আর মিষ্টি একটা ভাষার একেবারে গভীরে ডুব দেয়া যাক। এই ভাষার আছে এক দারুণ সমৃদ্ধ ইতিহাস আর একদম অন্যরকম একটা গঠন। তো আর দেরি কেন, চলুন জেনে নেই বাংলা ভাষার এই অসাধারণ পথ চলার গর্ব। স্ক্রিনে এই যে সংখ্যাটা দেখছেন ৭, এটা কিন্তু যে সে সংখ্যা নয়। এর পেছনে লুকিয়ে আছে বিশ্বমঞ্চে বাংলা ভাষার একটা বিরাট পরিচয় আর সম্মান। হ্যাঁ, পৃথিবীতে যত ভাষা আছে তার মধ্যে বাংলা হল সপ্তম সর্বাধিক কথিত ভাষা। ভাবা যায়, প্রায় ৩০ কোটিরও বেশি মানুষ এই ভাষাটায় তাদের মনের ভাব প্রকাশ করে। এই সংখ্যাটাই বলে দেয় এর ব্যাপ্তি ঠিক কতটা। আচ্ছা, প্রত্যেকটা ভাষারই তো একটা উৎস থাকে, একটা শিকড় থাকে, তাই না? বাংলাও তার ব্যতিক্রম নয়। চলুন এবার একটু টাইম ট্রাভেল করে এই ভাষার জন্ম আর বেড়ে ওঠার সেই প্রাচীন ইতিহাসে যাওয়া যাক। এই যে দেখুন, এই ছবিটা হলো বাংলা ভাষার পুরো ফ্যামিলি ট্রি। কি দারুণ, তাই না? এই যাত্রাটা শুরু হয়েছিল সেই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে। সেখান থেকে হাজার হাজার বছর ধরে নানান স্তর, যেমন ধরুন প্রাচীন ভারতীয় আর্য, তারপর প্রাকৃত, অপভ্রংশ, এই সব পথ পেরিয়ে আজকের এই বাংলা ভাষার জন্ম। ভাষার এই বিবর্তনটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। ভাষা তো না হয় হলো, কিন্তু তাকে একটা নিয়মের মধ্যে বেঁধে সুশৃঙ্খল করে কোনো জিনিসটা। ঠিক ধরেছেন, ব্যাকরণ। এটাই ভাষাকে একটা মজবুত কাঠামোর উপর দাঁড় করায়। আরও সহজ করে বললে, ব্যাকরণ হলো ভাষার সংবিধান বা রুলবুক। এটা হলো সেই নিয়মকানুনের সেট যা আমাদের ঠিকঠাকভাবে বাক্য তৈরি করতে আর ভাষার সঠিক ব্যবহার করতে সাহায্য করে। বাংলা ব্যাকরণের এই যে রুলবুক, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এর পেছনে আছেন বেশ কিছু কিংবদন্তি। যেমন ১৭৪৩ সালে মানুয়েল দা আসুমশামসাও প্রথমের ভিতটা তৈরি করেন। তারপর হ্যালহেড, রাজা রামমোহন রায় আর অবশ্যই ড সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতো মানুষেরা একে আজকের এই জায়গায় নিয়ে এসেছেন। চলুন এবার ভাষার গঠনটাকে আরেকটু কাছ থেকে দেখা যাক, মানে এর ভেতরের কলকবজাগুলো। যে কোনো ভাষার ব্যাকরণ কিন্তু মূলত ৪টে পিলারের উপর দাঁড়িয়ে থাকে। এই ৪টে শাখাকে বলা যেতে পারে ভাষার ইঞ্জিন। প্রথমে আছে ধ্বনিতত্ত্ব, যেটা ভাষার সাউন্ড বা শব্দ নিয়ে কাজ করে। তারপর হলো শব্দতত্ত্ব, যা শব্দের গঠন নিয়ে মাথা ঘামায়। ৩ নম্বরে আছে বাক্যতত্ত্ব, যা শব্দগুলোকে জুড়ে বাক্য বানায়। আর সবশেষে অর্থতত্ত্ব, যেটা দেখে যে পুরো বাক্যটার কোনো মানে দাঁড়াচ্ছে কিনা। তো প্রথমেই ধ্বনিতত্ত্ব। এটা হলো ভাষার সাউন্ড ইঞ্জিনিয়ারিং। আমরা যে ক, খ, গ, ঘ উচ্চারণ করি, তার পেছনের বিজ্ঞানটা কি, বা কোন শব্দের উচ্চারণ কেমন হবে, এই সব কিছুই ধ্বনিতত্ত্বের কাজ। এরপর আসছে শব্দতত্ত্ব। এটাকে বলা যায় শব্দের আর্কিটেকচার। একটা শব্দ কিভাবে তৈরি হয়, যেমন ধরুন হাত থেকে হাতল বা লেখা থেকে লেখক। এই যে নতুন শব্দ তৈরির প্রক্রিয়া, এটাই এখানে আলোচনা করা হয়। আর বাক্যতত্ত্বকে কি বলা যায়? এটা হলো শব্দের ট্রাফিক পুলিশ। কোন শব্দের পর কোনটা বসবে যাতে বাক্যের মানেটা ঠিক থাকে, সেই নিয়মগুলোই এখানে ঠিক করে দেওয়া হয়। যেমন আমি ভাত খাই বললে একটা মানে হয়, কিন্তু খাই আমি ভাত বললে কেমন যেন লাগে, তাই না? আর সব শেষে আসছে অর্থতত্ত্ব। আচ্ছা, একটা বাক্য গ্রামারের দিক থেকে একদম ঠিকঠাক হতে পারে, কিন্তু তার কোনো মানেই হয়তো হলো না। যেমন যদি বলি নীল গরুটা আকাশে উঠছে, বাক্যটা শুদ্ধ, কিন্তু এর কোনো বাস্তব অর্থ নেই। অর্থতত্ত্ব নিশ্চিত করে যে আমাদের কথাগুলো শুধু শুদ্ধ নয়, অর্থবহও যেন হয়। বাংলা ভাষার সবচেয়ে মজার দিকগুলোর একটাতে আমরা এবার চলে এসেছি। সেটা হলো এর দ্বৈত রূপ, মানে একই ভাষার দুটো চেহারা, একদিকে সাধু আর অন্যদিকে চলিত। চলুন তো দেখি এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কোথায়। ভাবুন তো একবার, একটাই ভাষা অথচ তার দুটো আলাদা রূপ, অনেকটা যেন স্প্লিট পার্সোনালিটির মতো। বাংলা ভাষার ক্ষেত্রে কিন্তু ঠিক এটাই সত্যি। এটা ভাষার এক অসাধারণ বৈচিত্র্য। সাধু ভাষা হল ভাষার গুরু গম্ভীর কেতাদরস্ত রূপ, যেখানে সংস্কৃত থেকে আসা ভারী ভারী শব্দের ব্যবহার বেশি। এটা সাধারণত বইয়ের ভাষায় বা খুব ফর্মাল জায়গায় ব্যবহার হতো। আর চলিত ভাষা, সেটা হলো আমাদের রোজকার মুখের ভাষা। ঠিক এই মুহূর্তে আমি যেভাবে কথা বলছি, একদম সহজ, সাবলীল আর জীবন্ত। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা এক্কেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সাধু ভাষায় যাকে বলা হচ্ছে হস্ত, চলিত ভাষায় সেটাই হয়ে যাচ্ছে হাত। একইভাবে মস্তক হয়ে যাচ্ছে মাথা, শুষ্ক হচ্ছে শুকনো, আর কর্ণ হয়ে যাচ্ছে কান। পার্থক্যটা বেশ স্পষ্ট, তাই না? এই কথাটা কিন্তু সাধু আর চলিত ভাষার চরিত্রটাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। কথ্য ভাষা মানে আমাদের চলিত রূপটা নদীর স্রোতের মতো। এটা সময়ের সাথে সাথে বদলায়, নতুন শব্দ গ্রহণ করে। কিন্তু লেখার ভাষা মানে সাধুরূপ,
সেটা অনেক বেশি স্থিতিশীল, সহজে বদলাতে চায় না। সময় তো থেমে থাকে না, আর ভাষাও সময়ের সাথে সাথে নিজেকে বদলে নেয়। এখন তো আমরা চলিত ভাষাতেই বেশি কথা বলি, লিখি। তাহলে প্রশ্নটা হলো, ভাষার এই বিবর্তনের রাস্তায় সাধু আর চলিত এই দুটো রূপের ভবিষ্যৎটা কি? সাধু ভাষা কি শুধু বইয়ের পাতাতেই থেকে যাবে, নাকি দুটোর রূপই পাশাপাশি টিকে থাকবে? ব্যাপারটা কিন্তু সত্যিই ভাবার মতো।